হিরণ চট্টোপাধ্যায় তার কেন্দ্র বদল হচ্ছে তুমি বলছো, খড়গপুর সদরে তাকে আর প্রার্থী করা হচ্ছে না, এটা তো একেবারে পরিষ্কার। দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। প্রথম লিস্টে তার নাম নেই, মানে হিরণ চট্টোপাধ্যায়ের নাম নেই। তাকে প্রার্থী করা আদৌ হচ্ছে নাকি তাকে প্রার্থী করা হবেই না, মানে তাকে টিকিট দেওয়া হবে না, এই বিষয়ে কিছু কনফার্ম খবর পাওয়া গেছে? যেটা আজকে এই মুহূর্তে আমরা দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমরা জানি, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা দিল্লিতে 294টি মানে পরবর্তী বাকি যে তালিকা, সেই তালিকা তৈরি করতে একেবারে ম্যারাথন বৈঠক করছে। আমরা দিল্লি থেকে যে খবর পাচ্ছি, আমরা জানি যে হঠাৎ করে হিরণ চট্টোপাধ্যায় তিনি বিবাহ বন্ধনের একটা ছবি যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং যেটা নিয়ে তিনি খুব বিতর্কে জড়ায়। আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে আরএসএস এর তরফ থেকে এই বিষয়টাকে কিন্তু ভালোভাবে নেওয়া হয়নি এবং এটাও আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে তুমি যে কথাটা বললে, এটা হতে পারে তাকে প্রার্থী নাও করা হতে পারে, সেরকম সম্ভাবনাও কিন্তু একটা থেকে যাচ্ছে। কারণ তিনি যে বিতর্কে জড়িয়েছে সেটা নিয়ে, কারণ তার এই বিতর্কই না, তাহলে সেক্ষেত্রে সুজয় আমি এটা আর একটু জানতে চাইছি, সেটা হচ্ছে তাহলে যদি হিরণের বিয়েকে কেন্দ্র করে যদি কোনো বিতর্ক থাকে বা সেখান থেকে আরএসএস ভালোভাবে না নেয় বিষয়টা, তাহলে দীর্ঘদিনের আরএসএস বা সংঘের একজন মেম্বার হওয়া, সংঘের একজন প্রচারক হওয়া দিলীপ ঘোষ, তার বিয়ে নিয়েও তো অনেক রকম আলোচনা হয়েছিল, অনেক রকম কথা হয়েছিল এবং তারপর দেখলাম যে এক প্রকার দিলীপ ঘোষ ব্রাত্যই হয়ে যাচ্ছিলেন দলে। তারপর অমিত শাহ আসলেন, দিলীপ ঘোষ সেখানে মিটিংয়ে গেলেন, তারপর দিলীপ ঘোষের আস্তে আস্তে আমরা দেখতে পেলাম মানে তার দলে অ্যাক্টিভিটি বাড়তে থাকলো। ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদী নাকি দিলীপ ঘোষকে হাত ধরে বলেছেন যে তুমি তো বিয়ে করে নিলে, আমাকে মিষ্টি খাওয়ালে না, এই রকম নাকি কথাও শোনা যাচ্ছে। তাহলে দিলীপ ঘোষের এই বিয়েটা, এই বিষয়টাকে তাহলে কি আরএসএস বা সংঘ ভালো চোখে নিয়ে নিয়েছে, যেই কারণে তাকে প্রার্থী ঘোষণা করা হলো? দেখো, এই আমরা যেটা আরএসএস এর তরফ থেকে জানতে পাচ্ছি, হিরণ চট্টোপাধ্যায় যেভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই মানে বলা যেতে পারে সেটাকে আরএসএস ভালোভাবে নেয়নি। কারণ তিনি আগে একটি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু তার প্রথম পক্ষের স্ত্রীকে তিনি ডিভোর্স না করে আরেকজন কে তার বিবাহ করে নেওয়া বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সেটা কিন্তু সংঘের তরফ থেকে এটা ভালোভাবে নেওয়া হয়নি। কিন্তু দিলীপ ঘোষ যে পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, দেখো আরএসএস এর পক্ষ থেকে কিন্তু প্রথমেও দিলীপ ঘোষের, যেহেতু আরএসএস যারা করে, আরএসএস এর সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকে, তারাও কিন্তু এই বিয়ের বিষয়টা তারা ভালোভাবে নেয়নি। কিন্তু শেষে আরএসএস, বলা যেতে পারে আরএসএস এর সঙ্গে দিলীপ ঘোষের একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের যে বিবাহ বন্ধনের যে পদ্ধতি বা প্রক্রিয়াটা, সেটা কিন্তু মেনে নেয়। দিলীপ ঘোষ যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএসকে জানায় যে তার মায়ের কথা রাখতে তিনি বাধ্য হয়েছে শেষ মুহূর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। তার 80 বছর বয়স্ক তার মা একা বাড়িতে থাকে। যখন তিনি রাজনৈতিক প্রচারে বিভিন্ন জেলায় পৌঁছে যায়, এরকম উদাহরণ তিনি দিয়েছেন যে এরকম অনেক দিন হয়েছে যে তার মা সারাদিন কিছু খেতে পারেনি, খাবার পায়নি এবং তার মা অনেক সময় শরীর খারাপ হয়ে সময় তাকে দেখার লোক পায়নি এবং তার মা নাকি দিলীপ ঘোষের হাতে ধরে দিলীপ ঘোষকে রিকোয়েস্ট করেছিল যে তার বিয়ে করার বিষয়টা। যদিও এই বিষয়টাও কিন্তু আরএসএস প্রথমে কিন্তু ভালোভাবে নেয়নি, কিন্তু আরএসএস প্রথম থেকে এই বিবাহটাকে তারা কিন্তু আপত্তির কথা জানিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা যেটা দেখছি যে আরএসএস নেতা অরুণ কুমারজি দিলীপ ঘোষকে ডাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক এবং দিলীপ ঘোষের কামব্যাক হয়। কিন্তু একটা বিষয় আমি বলতে পারি, হিরণ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, তার টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, সেটা আরএসএস এর হাতে। যদি এর মধ্যে আরএসএস এর তরফ থেকে তার ছাড়পত্র আসে, তাহলে কিন্তু দ্বিতীয় যে তালিকায় অন্য কোনো ভালো আসনে তার টিকিট পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক সেইভাবেই তার টিকিট পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, সেক্ষেত্রে তার তৃণমূল কংগ্রেসে যোগদানেরও
একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। এবং সেই জল্পনাও কিন্তু জোরদার হচ্ছে যে হিরণ চট্টোপাধ্যায় তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, তার অফিসে গিয়ে দেখাও করেছেন ইত্যাদি। এই সমস্ত কথা তো আমরা আগেও দেখেছি। এরপরে যার কথা বলবো রুদ্রনীল ঘোষ। বলা যেতেই পারে রুদ্রনীল ঘোষকে তার পুরস্কার দেওয়া হলো, কারণ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়া, মানে ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখানে প্রার্থী হওয়া সেটার জন্য কিন্তু বুকের পাটা লাগে। এবং রুদ্রনীল ঘোষ, আমরা মানে যদি নেতার যদি স্ট্রাকচার ধরি বা দেখি, তাহলে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়ানো এবং রুদ্রনীল ঘোষের ভবানীপুরে দাঁড়ানো, এই দুটোর মধ্যে তো ফারাক রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রুদ্রনীল ঘোষ হাওড়ার ছেলে, শিবপুরে তাকে প্রার্থী করা হয়েছে। বলা যেতেই পারে দল তার এই যে সাহস, সেই কারেজ, সেটাকে গুরুত্ব দিয়ে তাকে তার ঘরের মাটিতে একেবারে তার বলা যেতে পারে তার ভূমিতে ভূমিপুত্রকে হিসেবে তাকে জায়গা দেওয়া হলো। এটা বলা যেতেই পারে পুরস্কার একেবারে রুদ্রনীল ঘোষকে, পরিষ্কার একদম। দেখো, রুদ্রনীল ঘোষ অত্যন্ত ভালো একজন দক্ষ সংগঠক, এবং তুমি যে কথাটা বললে একেবারে তাই, যে যেভাবে ভবানীপুরে তিনি লড়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে থেকে, এবং যে ভোট তিনি টেনেছেন, এবং এই পাওয়ারে রাজ্যের শাসক দল তিনি প্রত্যেকটা বুথে একেবারে পৌঁছে যাওয়া, এবং তৃণমূল কংগ্রেসের একেবারে বলা যেতে পারে চোখে চোখ রেখে যে লড়াই করেছেন। এবং আমরা বলি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কিন্তু তার যে কাজকর্মর ব্যাপারে একেবারে স্পষ্ট নজর রেখেছিল, এবং আরএসএস তাকে এটা আরএসএস এর তরফ থেকে তার নাম্বার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিল। আরএসএস 100 যদি কাউকে নাম্বার দেওয়া হয়, রুদ্রনীল ঘোষকে 99.5, মানে অনেক কষ্ট করে 5% মানে 0.5 কাটতে পেরেছে। এবং আরএসএস এর একেবারে পছন্দের প্রার্থী বলা যেতে পারে। এবং আমরা জানি যে শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ, শ্রমিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং পার্টির যে সাংস্কৃতিক সেলের তিনি আমি এখানেই সুজয় একটা বিষয় একটু রুদ্র সম্পর্কে একটু মানে করতে চাই, কারণ রুদ্রর আমরা সময় সময় যে প্যারোডিগুলো দেখতে পাই, সরকারকে তীক্ষ্ণ বাণে বিদ্ধ করে যে প্যারোডিগুলো করে, সেগুলো সত্যি তিনি একজন শিল্পী, তার শিল্পী সত্তা স্বাভাবিকভাবে এরকমভাবেই সামনে আসে। রুদ্রনীল বারবার বলেছেন যে বিজেপিতে আসার পর তার কাজ কেড়ে নেওয়া হয়েছে, তাকে কাজ দেওয়া হয় না, ইন্ডাস্ট্রিতে তার বন্ধু বান্ধব তারা চাইলেও তাকে কাজ দিতে পারেন না ইত্যাদি, এই সমস্ত বক্তব্য তিনি বলেছেন। এটা একটা দিক। আমি এই জায়গাতে আমি তোমার কাছে জানতে চাই, একটা সময় বামপন্থায় বিশ্বাসী রুদ্রনীল ঘোষ, তারপরে তৃণমূল কংগ্রেসেও বড় পোস্টে তিনি ছিলেন, বড় পোস্টে কাজ করেছেন, দলীয় পোস্টে কাজ